24x7 নিউজ বেঙ্গল। আমি পৃথা। আমি এই মুহূর্তে আছি বজবজে, আছি সবিতা চৌধুরীর অফিসে দিদির সাথে। উনি রাজ্য সম্পাদিকা মহিলা মোর্চার বিজেপি। দিদির সাথে আজকে কথা বলে নেব যে তার রাজনৈতিক জার্নিটা কেমন ছিল। সবার আগে তো থ্যাংক ইউ, ওয়েলকাম নিউজ বেঙ্গলে। এখন এখন কাজের পরিস্থিতি কেমন আর কতটা চাপ আছে? কাজের এখন প্রচন্ড পরিস্থিতি, মানে পরিস্থিতি ভালো কিন্তু চাপ প্রচন্ড। মানে এখন মনে হচ্ছে 24 ঘন্টার বদলে 48 ঘন্টা যদি দিন হতো তাহলে মনে হয় কাজগুলো শেষ করা যেত। কাজের চাপ প্রচুর আছে, কারণ দীর্ঘদিনের মানুষের যে প্রত্যাশা এবং দীর্ঘদিনের মানুষের যে হতাশা, কাজ না পেয়ে, পরিষেবা না পেয়ে, চারিদিকে গন্ডগোল, চারিদিকে ভয় ভীতি, তারা এগিয়ে আসতে পারেনি, বলতে পারেনি, মিউনিসিপ্যালিটিতে যেতে পারেনি, তারা থানায় যেতে পারেনি। সেই চাপগুলো এখন আমাদেরকে সামলাতে হচ্ছে। এবং যেহেতু ভরসাহীন, ভয় আউট, সেজন্য মানুষ আমাদেরকে আরো বেশি করে আঁকড়ে ধরে তাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে চাইছে। দিদি, প্রশ্ন যেটা হচ্ছে, এই যে রাজনৈতিক ময়দান, এই রাজনৈতিক ময়দানে আসা কিভাবে তোমার? রাজনৈতিক ময়দানে আসা বলতে গেলে, দেখো আমি হচ্ছি খুব ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। আমার কাকা ওই সময় বামফ্রন্টের একজন তাবড় নেতা ছিলেন এবং তিনি বজবজ মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন। ফলত আর 5টা বাচ্চা যেরকম ভাবে বেড়ে ওঠে খেলাধুলি নিয়ে বা এই ধরনের মানে হাঁড়ি কুড়ি খেলার, আমার বেড়ে ওঠাটা হচ্ছে মিটিং মিছিল দেখা, ভোটার লিস্ট তৈরি করা, স্কুটিনি করা, বুথে বসা, ঝান্ডা নিয়ে তখন স্লোগান দেওয়া, মানে আমি এইভাবে দেখেছি। ফলত এইভাবেই আমি দেখতে দেখতে তারপরে তো দীর্ঘদিন আর সেরকম ভাবে রাজনীতিতে করিনি, কিন্তু যখন আমি কলেজে পড়ি তখন থেকে আমার বিজেপির প্রতি প্রচন্ড ঝোঁক বাড়তে থাকে। কারণ সেই সময় হচ্ছে অটল বিহারী বাজপেয়ী জি হচ্ছে তখন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন এবং পার্লামেন্টে তার সেই উদ্দাত্ত ভাষণ, সেই কবিতা, সেই অজাতশত্রু প্রধানমন্ত্রী যাকে মানে যিনি হাসতে হাসতে বিরোধীদের কাউন্টার দিতে পারতেন, এরকম। তো এগুলো দেখে আমি খুব মানে মনোমুগ্ধ হয়ে আমি এগুলো দেখতাম। হয়তো তখন অতটা হিন্দি বুঝতাম না, অতটা হয়তো শায়রির মানে বুঝতাম না, কিন্তু ভীষণ ভালো লাগতো। তখন সাদা কালো টিভি। হ্যাঁ, তারপরে যে পরিবারে ধরুন আমার বিবাহ হলো, সেই পরিবার হচ্ছে তারা জনসংঘ পরিবার থেকে, আমার শ্বশুরমশাই জনসংঘ পরিবার থেকে তিনি মেম্বার এবং হচ্ছে সংঘের বিচারধারা আমাদের পরিবারের মধ্যে রয়েছে। এবং তিনি, আমি পরে শুনেছি যে ইমার্জেন্সির সময় তিনি জেল খেটেছিলেন, তিনি নৈনি জেলে বন্দী ছিলেন। তো রাজু ভাইয়া যিনি আরএসএস এর মানে প্রমুখ, তার সাথে একই জেলে ছিলেন আর কি। তো পরবর্তীকালে এই যে পরিবারটা আমি পেলাম, মানে তখন কি হলো, 2 এ 2 4 হলো। আমার হাজব্যান্ড আক্ষরিক অর্থেই একদম ছোটবেলা থেকে মানে হাফ প্যান্ট পরা থেকেই বিজেপির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমার পরিবার জড়িত। তাতে করে কি হলো, মানে আগুনের মধ্যে ঘি ঢালা হলো। আমার মধ্যে যে রাজনৈতিক ব্যাপারটা, যেটা আমি ছোট থেকে একটা প্রস্ফুটিত যেটা ছিল অগোচর মনে, আমি জানতাম না যে আমি আসবো, কোনোদিন রাজনীতি করব, ফ্রন্টে এসে এইভাবে করব, এটা আমার কোনোদিন টার্গেট ছিল না। ভালো লাগতো এই পর্যন্ত, কিন্তু তারপরে স্বামীর সমর্থন, পরিবারের সমর্থন, এগুলো কিন্তু হ্যাঁ, পরিবার থেকে অনেক রকম বাধা পেয়েছি। সবাই ভয় দেখিয়েছে, যাস না, রাজনীতি ভালো জিনিস নয়। এবং তারপর তো কিছু কিছু ঘটনা ঘটে, সেটা মানুষ একটা গৃহবধূ থেকে তখন একজন ফোরফ্রন্টে এসে রাজনীতি করতে বাধ্য হয়। আমার জীবনেও এরকম কিছু ঘটনা ঘটেছিল। তো তখন যারা সত্তায় ছিল, মানে সরকারে যারা ছিল, তারা আমার পরিবারের ওপরে যেভাবে অত্যাচার চালিয়েছে, তখন আমি আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। তখন আমার মনে হয়েছে যে এর বিরুদ্ধে আমাকে মুখ খুলতেই হবে। এবং আমি সব রকম ভয় ভীতিকে উপেক্ষা করে আমি মুখ খুলতে থাকি, আমি সোশ্যাল মিডিয়া প্রচার করতে থাকি, আমি বলতে থাকি। এইভাবেই আস্তে আস্তে রাজনীতির ময়দানে আমার পা রাখা। তারপর এখানে মন্ডলে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে যারা এখানকার তৎকালীন বিজেপির যারা প্রমুখ ছিলেন, জিএস ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারা আমাকে সুযোগ দেন মঞ্চ পরিচালনা করার। আমি সেখানে মঞ্চ পরিচালনা করি। তারপর আরো বড় বড় নেতাদের সাথে আমার আলাপ পরিচয় হয়। আমার স্বামী আমাকে স্টেট অফিসে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে একে একে আমাকে সবাইকে চিনিয়েছিলেন। তার হাত ধরেই আমার এটা উঠে আসা। তারপর আমি মন্ডলে আমাকে কোনোদিন আমি কোনো জায়গা পাইনি, কিন্তু আমি জেলার বিজেওয়াইএম মানে যুব মোর্চা জেলার, তাতে একটা ছোট্ট রোল আমি পাই, মানে একটা কাজ আমাকে করতে হবে ছোট্ট। তার সেই রোলটা পাওয়ার সময় আমি দেবজিৎ সরকারের সংস্পর্শে আসি, মানে যিনি এখন আমাদের রাজ্যের প্রবক্তা। ওই সময় উনি যুব মোর্চাতে ছিলেন। তার হাত ধরে অনেক কিছু শিখেছি, বকুনি খেয়েছি, শিখেছি, অনেক দূরে গেছি, গ্রামে গঞ্জে রাত্রিবেলা ফিরেছি, ভয় লাগছে, এরকম অনেক ঘটনা ঘটেছে।
তারপর সেখান থেকে আমাদের অভিজিৎ দাস ববি তখন প্রেসিডেন্ট হলেন জেলার, সেখান থেকে আমাকে নিয়ে নিলেন সেক্রেটারির পদ থেকে আমি লকেট চ্যাটার্জির সঙ্গে কাজ করেছি মহিলা মোর্চায়। তখন আমি কলকাতার অবজারভার হিসাবে, দক্ষিণ কলকাতার অবজারভার হিসাবে আমাকে সুযোগ দিয়েছে রাজ্য মহিলা মোর্চায়। আবার সেখান থেকে চলে এসেছি যখন আমার উমেশ দাস প্রেসিডেন্ট হয়েছেন, তখন আমাকে জেলায় জিএস এর পদ দিয়েছেন। একটা জিএস এর পদ মানে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ। তারপর আবার আমি ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছি। ভাইস প্রেসিডেন্টের পদ পাওয়ার পর আবার দেখা গেল জেলার একদম 94 নম্বরে 95 নম্বরে আমার নাম। হয়তো তৎকালীন প্রেসিডেন্ট মনে করেননি যে আমি সেই কাজের উপযুক্ত, তাই আমাকে সেই জায়গা দেওয়া হয়নি। পরবর্তীকালে রাজ্য নেতৃত্ব আমার উপর ভরসা রেখে যে আমাদের যে মেন যে কমিটি হয়, মহিলা মোর্চার যে মেন কমিটি হয়, তার সেক্রেটারি হিসাবে আমি উঠে আসি। তো রাজনৈতিক পথটাও এতটা মানে সুগম ছিল না, অনেকটাই স্ট্রাগল করা, অনেকটাই চড়াই উতরাই, মানে একদম বুথ লেভেল থেকে উঠে আসা একজন মানুষ আমি। তো অনেকটা পথ অতিক্রম করেছি আর অনেকটা স্ট্রাগল, তবে হ্যাঁ অনেক ভালো মানুষের সংস্পর্শে এসেছি, ভালো লোকের সংস্পর্শে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হয়েছে, মাননীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজির সাথে সামনাসামনি সাক্ষাৎ হয়েছে। এগুলো আমার রাজনৈতিক জীবনের এক একটা মাইলেজ, এক একটা মানে পালক, এগুলো ভোলা যায় না, মানে অবিস্মরণীয় স্মৃতি। এত স্ট্রাগলের পর রাজ্য পরিবর্তন হয়েছে, সেখানে নতুন সরকার গঠন হয়েছে আবার 15 বছর পর তৃণমূল সরকারকে হারিয়ে, সেই ফিলিংসটা কেমন? এক কথায় অসাধারণ। একটা সময় এরকম ছিল যে আমরা প্রচন্ড ভাবে জর্জরিত। আপনি বেরোলেই দেখতে পাবেন আমার বাড়ির সামনে তৃণমূল জোর করে জবরদস্তি পার্টি অফিস দখল করে নিয়েছে। আমরা বিজেপি মাইন্ডেড বলে আমার বাড়িতে আজও পর্যন্ত জল নেই, মানে আজ 12-13 বছর হয়ে গেল জলের লাইন কেটে দিয়েছে। তারপর আমাদের স্বামীর যে মানে বাড়ির পরিবারের যে ব্যবসা, সেই ব্যবসায় প্রভূত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সবকিছু হয়েছে। তো আমরা মানে এতটাই অত্যাচার সেই সময়টা। আমি এবং আমার হাজব্যান্ড একটাই জিনিস শুধু স্বপ্ন দেখতাম, মানে একটাই জিনিস মনে হতো যে কবে আমরা এই মানে গেরুয়া আবির খেলবো, কবে আমাদের বিজেপিটা আসবে। মানে এটাই আমাদের জীবনে একমাত্র ব্রত এবং একমাত্র লক্ষ্য হয়ে গেছিল। আজকে ক্যামেরার সামনে বলতে আমার দ্বিধা নেই যে এরকমও সময় গেছে যে আমাদের প্রাণনাশের হুমকি এসেছে, এরকমও হয়েছে যে হয়তো একজন আমাদের মধ্যে নাও থাকতে পারে। তো আমরা তখন এটা ব্রত নিয়েছিলাম যে আমাদের দুজনের স্বামী স্ত্রী এটা স্বপ্ন এবং সংকল্প যে বিজেপিকে আমরা প্রতিষ্ঠা করার জন্য আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেব। এবং তাতে যদি একজনের যদি কোনো কিছু অঘটন ঘটেও যায়, যেমন যে পরিমাণ লাইফ রিস্ক ছিল, পুলিশ প্রশাসন পাশে নেই, চারিদিকে গুন্ডা, থ্রেটনিং, তো যে ভয়ের কালচার আপনারাও জানেন, তাতে করে আমাদের মনে ছিল যে একজনের যদি জীবনে কোনো অঘটন ঘটে যায় আরেকজন যেন ঝান্ডা নিয়ে এগিয়ে যায়। এই লক্ষ্যটাকে মাথায় রেখে আমি এগিয়ে চলেছি। এবং তারপর তো এই জয়, অসাধারণ সাফল্য, মনটা এত খুশিতে এত আনন্দে ভরে গেছে। শুধু আমার নয়, পুরো সমাজের, পুরো পাড়ার, পুরো ওয়ার্ডের, পুরো বজবজের, মানে মানুষ এখন বলছে যে আমরা মন খুলে কথা বলতে পারছি, মানুষের সাথে মিশতে পারছি, আমরা মনে হচ্ছে না আরেকটা আমরা স্বাধীনতা পেয়েছি। তো এই যে খুশি 15 বছরের যে, আর তার উপর তো 34 বছরের ওই দিকটা, সেটা হয়তো সব মানুষ ভুলে গেছে, কিন্তু 34 বছরের শেষের দিকটা এরকম ভয়ঙ্কর ছিল, আমরা সেটা দেখেছি, প্রত্যক্ষ করেছি। তো আমাদের বিশ্বাস ছিল যে এই অপশাসনের একদিন শেষ হবে। এই ঔরঙ্গজেব শেষ হয়েছিল আর ইংরেজদেরও 200 বছরের যে রাজত্ব সেটাও খান খান হয়ে গেছিল। ফলত এই অপেক্ষা করছি, সহ্য করছি, কিন্তু একদিন না একদিন জিত আমাদের হবেই। এটা একদম সেই জয়টা এসেছে, মানুষের জয়। একদম মানুষ দুহাত খুলে ভোট দিয়েছে। যে হারে মানুষকে হত্যা করেছে, মহিলাদের নিরাপত্তা ছিল না, মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ, তারপর শিক্ষার জগৎটাকে একেবারে শেষ করে দিচ্ছে। স্বাস্থ্য, শুধু বাইরে নীল সাদা রং করলে তো হবে না, স্বাস্থ্য পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার টোটালি ভেঙে পড়েছে। পরিবহন ব্যবস্থায় কোনো কন্ট্রোল নেই। অ্যাকচুয়ালি বাংলা একটা মাতসার ন্যায় চলছিল, সেখান থেকে মানুষ আজকে বেরিয়ে এসেছে। দেখুন আজকে স্বাধীনভাবে তারা থানায় যাচ্ছে, আজকে তারা পৌরসভায় যাচ্ছে পরিষেবাগুলো নিতে। একটা অন্যরকম একটা পরিবেশ বিজেপি সরকার মানুষকে দিতে পেরেছে। আমরা গতকালই দেখেছি সুরেন্দ্রনাথ কলেজের একটা ঘটনা, যেখানে থেকে মানে সুরেন্দ্রনাথ কলেজের রুম থেকে বস্তায় করে এতে করে প্রচুর টাকা পাওয়া গেছে। তার সাথে আরো মানে অনেক কিছু যেটা পাওয়া গেছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। সেটা আপনিও দেখেছেন, সাধারণ মানুষও দেখেছেন। একটা এত ভালো কলেজ, একটা নামী কলেজ কলকাতার বুকে, সেই কলেজে এইরকম ঘটনা, কি বলবেন সে বিষয়ে? এটা বাংলার লজ্জা
যে শাসক দল যারা ছিল তাদের জানি না লজ্জা কতটা লাগছে, কিন্তু সুরেন্দ্রনাথ কলেজের নাম আজকে পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ জানে। কত দূর দূরান্ত থেকে মানুষ পড়তে আসে, একটা আশা স্বপ্ন নিয়ে ছেলেমেয়েরা আসে। শিয়ালদার পাশেই সুরেন্দ্রনাথ কলেজ, সেখানে পড়বো, সেখানে পড়ার জন্য মানে কত চেষ্টা করে মানুষ। আজকে যখন সেখান থেকে শুধু সুরেন্দ্রনাথ কলেজই নয়, যদি এই ধরনের অভিযান আরো চালানো যায় তো এইরকম ঘাঁটি এবং মৌচাক মনে হয় আরো আছে, আরো পাওয়া যাবে। আর যে সমস্ত ন্যাক্কারজনক জিনিস পাওয়া গেছে, আমার বলতে লজ্জা করে, ছেলেমেয়েরা কি ওখানে পড়াশোনা করতে যায় না অন্য কিছু করতে যায়, এবং এবং জোর করে বাধ্য করে অনেক সময় করানোও হয় এগুলো। মানুষ বাধ্য, আপনারা দেখলেন না ল কলেজের ছাত্রীটাকে কিভাবে কলেজের মধ্যে ডেকে আজকে ধর্ষণ করলো। আজকে আরজি করের ঘটনা তো মানে সবার ঊর্ধ্বে গিয়ে, সে তার কর্মক্ষেত্রে আজকে সেই মেয়েটা ধর্ষিত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে মেয়েরাও মানে পদের লোভে, কোনো ভালো কিছু পজিশন পাওয়ার জন্য এই ধরনের অসামাজিক কাজকর্মে যুক্ত হয়। আর তৃণমূল নেতাদের চরিত্র আর কি বলবো, মানি থেকে শুরু করে আর যত রকম এম আছে সব রকম এম কে ওরা ব্যবহার করে এই সমাজটাকে একেবারে মানে শেষ করে দিয়েছে। কালকে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন, তার সাথে আরো অনেকেই ছিল আপনাদের। ইনফ্যাক্ট বজবজের যিনি বিধায়ক অশোক দেব, বহু বছর উনি বিধায়ক হিসেবে বজবজে রয়েছেন, তাকেও দেখা গেছে, তিনিও ছিলেন। এই ধর্না নিয়ে কি বলবেন? দেখুন, এই ধর্নাটা ওনার সম্পূর্ণ নাটক, দলটা খান খান হয়ে গেছে। আমরা জানতাম যে যেদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে সেই দিন এই দলটা তাসের ঘরের মতো ভেঙে পড়বে, কিন্তু সেটা যে উইদিন 1 মান্থ মানে এত তাড়াতাড়ি ভেঙে পড়বে সেটা আমরা মানে আমাদেরও কল্পনার বাইরে ছিল। দেখুন, বেসিক্যালি এই দলটার কোনো ইডিওলজি নেই। একটা দল থাকে, তার একটা সাংগঠনিক কাঠামো থাকে, তার একটা ইডিওলজি থাকে, সেইটা নিয়ে সে এগিয়ে চলে। এটা বোঝাই গেল যে এই দলের কোনো কিছুই ছিল না, শুধুমাত্র মানি পাওয়ার, মাসেল পাওয়ার আর সরকারি যে ক্ষমতার সেটা অপব্যবহার করে এই দলটা সরকারে টিকে ছিল। আজকে যেই চলে গেল, এদের মধ্যে কোনো দায়বদ্ধতা বলে ব্যাপার নেই। দেখুন, বিজেপি আমরাও করেছি, বিজেপিতে আমরাও হেরে গেছি, কিন্তু আমরা কি জমি ছেড়ে চলে গেছি? আমরা কি পার্টি ছেড়ে চলে গেছি? কারণ আমরা একটা আদর্শে আমরা দীক্ষিত হয়েছি, সেই আদর্শটা থেকে আমরা ছেড়ে কোনোদিন যেতে পারিনি। কিন্তু এদের বেসিক্যালি কোনো আদর্শ ছিল না, তার ফলে এই ঘটনার অশোকদার মতো মানে ভীষ্ম পিতামহ সত্যি কোনো একটা দলের ক্ষেত্রে এরা কিন্তু সত্যি রত্ন। আমার দল মত নির্বিশেষে আমি ওনার বিরোধী দল, কিন্তু বলবো এরা দলের সম্পদ, এরা দলের রত্ন। দেখুন, এত উনি টিভি মহিলাদের নিয়ে এসেছিলেন, চলচ্চিত্র জগতের মহিলাদের নিয়ে এসেছিলেন, মানে সিনেমা আর্টিস্টদের দিয়ে বাংলার মানুষকে প্রলোভন দেখিয়েছেন, লোক দেখিয়েছেন, কিন্তু আজকে যখন দলটা ভেঙে যাচ্ছে তাসের ঘরের মতো, এইসব মানুষগুলো কোথায়? বুদ্ধিজীবীগুলো কোথায়? যারা থেকে থেকে মুখ খুলতো, কবর থেকে বেরিয়ে আসতো, সেসব বুদ্ধিজীবী আজকে পাশে নেই। এই পোর খাওয়া কিছু রাজনীতিবিদ, যাদের আর কোনো উপায় নেই কোনো জায়গায় যাবেন, এবং যারা দল তথা দলনেত্রীর প্রতি ডেডিকেটেড, তারা এই ধর্নায় ছিলেন। কিন্তু আপাত দৃষ্টিতে এই ধর্নাটা একটা আইওয়াস। উনিও জানেন দল ভেঙে গেছে, এখান থেকে পুনরুদ্ধার করা আর সম্ভব নয়। আর বিশেষ করে ভাইপোর মানে এই যে পাকামি, এই যে অশ্লীল কথাবার্তা, এই যে লোককে মানে ছোট বড় কথাবার্তা, দলের নেতাদের সম্মান না দেওয়া, যাকে তাকে যেখানে সেখানে অপমান করা, বড় বড় পুলিশ অফিসারদের সাথে উনি ভালো ব্যবহার করেননি। তো এর ফলটা উনি বুঝতেই পারছেন যে ওনার ভাইপোর জন্যই এই দলটা ভেঙে গেছে। তবু যারা পুরানো সাথী মমতা ব্যানার্জি, তারা ছেড়ে যেতে পারেননি বা ছেড়ে যাওয়ার তাদের উপায় নেই, সেজন্যই তারা থেকে গেছেন পাশে। বজবজ বিধানসভার একটা কনভেনার হিসেবে তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান ছিল, ওরফে তথাকথিত পুষ্পা। সে তো ফলতাতে বিধায়ক প্রার্থী ছিলেন, তিনি হেরেছেন, প্রায় লক্ষাধিক ভোটে তিনি হেরেছেন, এবং লাস্ট মোমেন্টে গিয়ে তিনি নাম উইথড্র করেছিলেন যে আমি লড়ছি না। সে বিষয়ে কি বলবেন? উনি নিজেকে পুষ্পা হিসেবে বলেছিলেন, আর বজবজের উনি কনভেনার হিসেবেও ছিলেন, দায়িত্বে ছিলেন। তার অ্যাক্টিভিটি কতটা ছিল? পুষ্পা ফুসপা যত বড় মানে আস্ফালন, মানে ততটাই কি আর বলবো, ধপাস করে পড়েছে। তো যখন বজবজের উপর দিয়ে যেতেন বিশাল কনভয়, আর পুলিশগুলো শরীর মানে গাড়ি থেকে আর্ধেক বার করে মানুষকে সরাতে সরাতে হ্যাটা করতে করতে যেতেন, এবং এক শ্রেণীর মানুষ এই ধরনের নেতাদের পা চাটার জন্য মানে যা খুশি তাই তাদের নিয়ে রচনা লিখেছে, তাকে দিয়ে মন্দিরের ফিতে কাটিয়েছে, মন্দিরের পুজো করিয়েছে, অনেক কিছু ঘটনা ঘটেছে, আপনারাও জানেন, সমাজ মাধ্যমের আপনারাও দেখেছেন। কিন্তু এই ধরনের নেতাদের বা এই ধরনের মস্তানদের
কোনো মানে আলটিমেট এদের ডেস্টিনি কি? মস্তানি করেছে, টাকা পয়সা কামিয়েছে, এখন তো সব শেষ। অনৈতিকভাবে টাকা পয়সা কামিয়েছে, অনৈতিকভাবে মানুষকে ধমকেছে, চমকেছে। আমার পাড়ার ছেলেদের মানে তুলে নিয়ে গেছে পার্টি অফিসে, আমার বুথের ছেলেকে তুলে নিয়ে গেছে, তাকে বলেছে তোর মুন্ডু নিয়ে আমার ছেলেরা ফুটবল খেলতে পারে, এই ধরনের চমকানো ধমকানো। তো সব অন্যায়ের তো শেষ একটা আছেই। জাহাঙ্গীর খানকে নিয়ে অনেকে ফেসবুকে যখন লিখতো জেকেই হচ্ছে সব থেকে শেষ কথা, মানে জেকে এই ধরনের, তার নিচে তখন আমাকে অনেক সময় এরকম লেখা হয়েছে। আমি মনে করতাম জেকে হচ্ছে পোস্তদানা, আমি বলতাম একটাই কথা, জেকে পোস্তদানা। তাহলে আমি ওকে পোস্তদানার বেশি আর কিছু ভাবতে পারছি না। একটা মানুষকে যদি 40 খানা সিকিউরিটি দিয়ে দেয়, 50 খানা সিকিউরিটি দিয়ে দেয়, সে তখন শের হয়ে যায়। আমরাও তো রাস্তায় বেরোই, আমরাও তো বিরোধী পার্টি করেছি, আমরাও তো সরকারের চোখে চোখ রেখে লড়াই করেছি, কতবার পুলিশের কেস খেয়েছি, কতবার পুলিশ লালবাজারে তুলে নিয়ে গিয়ে অ্যারেস্ট করেছে, পরে ছেড়ে দিয়েছে। তো আমাদের তো সিকিউরিটি লাগেনি, আমরা বেরিয়েছি কি করে? কারণ আমরা মানুষের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি, সেই দাবিটা আমরা জোর গলায় বলেছি, আমরা মানুষকে ধমকাইনি, চমকাইনি, যার জন্য আমাদের সিকিউরিটি লাগেনি। অন্যায় কাজ করতে গেলেই বুঝি এতগুলো সিকিউরিটির প্রয়োজন হয়। তাকে কি আর বজবজে দেখা যাচ্ছে? তার পার্টি অফিসটাও মূলত ভেঙে দেওয়া হয়েছে, দেখেছি। তাকে কি আর বজবজে দেখা যাচ্ছে? সম্ভবত গা ঢাকা দিয়ে পালিয়েছে, কোথাও লুকিয়ে আছে, পুলিশ নিশ্চয়ই তাকে খুঁজছে। তার বিরুদ্ধে মানে একাধিক কেস পুলিশ তদন্ত করছে। আমাদের পুলিশের ওপর, প্রশাসনের ওপর আমরা ভরসা রাখি, যেখানেই থাকুক না কেন কবর থেকেও যেন তাকে সেখান থেকে খুঁজে নিয়ে আসা হয়, এবং তার যে কৃতকর্ম, সেই কৃতকর্মের শাস্তি, চূড়ান্ত শাস্তি যেন পায়, যাতে করে ভবিষ্যতে আর কোনো মানুষ নিজেকে দ্বিতীয়বার পুষ্পা, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, শাহজাহান বলার আগে দ্বিতীয়বার ভাবে। এই যে জাহাঙ্গীর খান প্রসঙ্গে এলে, আপনি জাহাঙ্গীর খান সম্পর্কে যেটা বললেন আর অশোক দেব সম্পর্কে যেটা বললেন, দুজনেই একই দলেরই মানুষ ছিলেন। একজন বিধায়ক আর একজন কনভেনার হিসেবে বড় গুরু দায়িত্ব পালন করেছেন। দুজনের মধ্যে পার্থক্য কতটা? দুজনের মধ্যে পার্থক্য অনেক আছে। অশোক দেব হচ্ছে রাজনীতিবিদ, এটা বলতে হবে। অশোক দেব যখন প্রথম কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন, উনি হেরে গেছিলেন এখানে দীপক মুখার্জির কাছে। পরবর্তীকালে উনি মাটি কামড়ে পড়েছিলেন, ছেড়ে যাননি, মানুষের সাথে জনসংযোগটা করে গেছেন। অবশ্য বজবজের কোনো আক্ষরিক অর্থে উনি উন্নয়ন করেননি, কিন্তু মানুষের সাথে সংযোগটা উনি বজায় রেখেছিলেন। উনি রাজনীতিবিদ, উনি বিরোধীদেরও সম্মান করতেন, বিরোধীদের সাথে কথা বলতেন, কাজ করে দিতেন। কিন্তু একজন রাজনীতিবিদ এবং একজন মাস্তান, দুজনের মধ্যে পার্থক্য আছে। দেখুন, একটা কথা বলি এই প্রসঙ্গে, সিপিএম যখন ছিল, সিপিএমও মাস্তানদের ব্যবহার করেছে ভোট লুটকারী হিসাবে, কিন্তু সিপিএম কোনোদিন মাস্তানদের মানে মাথায় বসতে দেয়নি। সিপিএম মাস্তানদের কন্ট্রোল করেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস পুরো মাস্তানদের সামনের সারিতে বসিয়ে নিয়েছে। কাউকে জেলা পরিষদ, কাউকে মিউনিসিপালিটি, কাউকে চেয়ারম্যান, কাউকে ভাইস চেয়ারম্যান, কাউকে এমএলএ, কাউকে এমপি করেছে। তার ফলটাই হলো এটা। রাজনীতিটা আলাদা জিনিস, মাস্তানি করাটা আলাদা জিনিস। দুটো এক করে ফেলেছে তৃণমূল পার্টি, দুটো এক করে ফেলেছে। বিশেষত ভাইপোর আমলে এটা আরো বেশি হয়েছে। এগুলো ক্ষমতার আস্ফালন দেখাতে গিয়ে এই ভাইপো এই ভুলগুলো করেছে, এবং সেই ভুলের মাসুল সারা পশ্চিমবঙ্গের মানুষকেই দিতে হয়েছে। সেই খেসারত আজকেও মানুষ দিচ্ছে, আর তৃণমূল দলকে তো দিতেই হবে, এর কোনো ক্ষমা নেই। এই যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় যখন এলাম, তখন প্রশ্ন যে উনি বলেছেন যে ডায়মন্ড মডেল তৈরি হয়েছে। আদেও কি ডায়মন্ড মডেল তৈরি হয়েছে, বা আক্ষরিক অর্থে ডায়মন্ড মডেল কেমন হওয়া উচিত ছিল আর কেমন হয়েছে? দেখুন, এই প্রসঙ্গে অনেকগুলো কথা আমার বলার রয়েছে, আমি বহুবার এটা বলেছি। এই যে ডায়মন্ড মডেল মানে হচ্ছে মেয়ে পাচার করবে, আপনি কিছু বলতে পারবেন না। ডায়মন্ড মডেল মানে হচ্ছে পৌরসভায় আপনি নমিনেশন পর্যন্ত করতে পারবেন না। ডায়মন্ড মডেল হচ্ছে বিরোধীরা মিটিং, মিছিল, সভা করতে পারবে না। পঞ্চায়েতে নমিনেশন করতে দেওয়া হবে না, যে কটা জায়গায় হবে সেখানে সম্পূর্ণভাবে ভোট লুট হবে। আজকে 7 লাখ ভোটে উনি জিতেছেন। আজকে যেভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ফলতাতে হলো, সেখানেই তো উনি 1 লাখের 1.5 লাখের ভোটে, ওখানেই তো পুষ্পা হেরেছে। 1.5 লাখ ভোটের কাছাকাছি পুষ্পা হেরেছে। এই যে 7 লাখ ভোট, চারিদিকে সেলোটেপ দিয়ে ভোট, চারিদিকে ভোটের বাটনে আতর মাখিয়ে ভোট, এইগুলো হচ্ছে ডায়মন্ড মডেল। প্রচুর কোটি কোটি টাকা আছে, কালো টাকা, বজবজ, ফলতা, ডায়মন্ড হারবার, মহেশতলা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, মেটিয়াবুরুজ হয়ে প্রচুর কোটি কোটি কালো টাকা। সে কালো টাকাগুলোকে কি করবে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে হোয়াইটে কি করে নিয়ে আসবে? তার একটা অন্যতম রাস্তা
হচ্ছে সেবাশ্রয়, কোটি কোটি টাকা খরচা করে সেবাশ্রয় করেছে। এখানে কটা সুপার স্পেশালিটি হসপিটাল আছে, কটা কলেজ আছে, কটা এমনি সাধারণ হসপিটালে মানে একটু ফ্যাসিলিটি মানুষ পায়। এখান থেকে তো চলে যেতে হয় পিজিতে বা সমুনাতে বা আপনার আরজি করে, এখান থেকে মানুষকে চলে যেতে হয়। এখানে কি আছে? কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, অত বেড নেই, হুইল চেয়ার নেই, ব্লাড ব্যাংক নেই, প্রয়োজনীয় ওষুধ নেই, সাপের কাটার যে ইনজেকশন সেটা নেই, কোনো ইনসিডেন্ট হলে অ্যাক্সিডেন্টাল কিছু হলে ইমার্জেন্সিতে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় কলকাতার অন্যান্য কোনো হাসপাতালে, অথবা আপনার যদি টাকা থাকে তাহলে আপনি বড় বড় নার্সিং হোমে আপনি গিয়ে ভর্তি হতে পারেন। এটা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। অথচ কোটি কোটি টাকা খরচা করে সেখানে র্যাম্পে হেঁটে সেবাশ্রয় হচ্ছে। আমি জানি না এটা মানুষের কোন কাজে লেগেছে, যেটা শর্ট এক্সপায়ারি ডেট যে ওষুধগুলো, সেই ওষুধগুলো দেওয়া হয়েছে। মানুষ, বাংলার মানুষ কি অত বোঝে? আপনি ফ্রিতে পেলে তো আর দেখবেন যেটা এক্সপায়ারি ডেট আছে কি নেই। এগুলো করা হয়েছে। আর নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকার ব্যানার, হোর্ডিং, বাপরে বাবা, এত টাকা আসে কোথা থেকে? চারটে গরিব মানুষকে খাওয়াতে পারে এই টাকাতে। আমি বারবার, আজকে নতুন নয়, এটা আমি বারবার এটা সোচ্চার হয়েছি। যখন বিরোধী দলে ছিলাম তখন এটা পয়েন্ট আউট করে করে বলেছি। তার জন্য আমার কাছে অনেক থ্রেট ফোনও এসেছে, অনেক রকম ভাবে আমাকে থামানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমার জীবনের শেষের দিকে মানে মানে আমার জীবনের একটা লক্ষ্যই হয়ে গেছিল যে প্রাণ যায় যাক, তবু আমি সত্য কথা আমি বলবো এবং তুলে ধরবো। এবং আমি যদি চলেও যাই, বজবজের মানুষ যেন আমার চলে যাওয়ার পরেও যেন তারা বুঝতে পারে যে একজন মহিলা ছিল যে বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চেষ্টা করেছিল, আমাদের চোখের মধ্যে যে কালো পট্টিটা সেটা সরাতে চেষ্টা করেছিল। তাহলে আমার জীবনটা মানে সার্থক হতো, এটা বলে আমি মনে করি। এই জন্য আমি সত্যি কথা বলা থেকে আমি কোনোদিন বিরত থাকিনি। আমি এগুলো তুলে ধরেছি বারবার। রাস্তাঘাটের অবস্থা দেখেছেন, 15 বছর মানুষকে পেন দিয়েছে। তারপর যখন আর মানে ইলেকশন এসে গেছে, জানে যে এটা ভরাডুবি হবে, তখন গিয়ে কোন রকমের রাস্তা করেছে খাপছাড়া। চড়িয়ালের ওখানে এখনো রাস্তা খাপছাড়া হয়েছে। এসবি জিঞ্জিরা বাজারে এখনো গাড়ি, আপনি গেলে আপনি অসুস্থ মানুষ মানে কিভাবে যায় আমি জানি না, সুস্থ মানুষ দিনে 4 বার যাতায়াত করলে সে অসুস্থ হয়ে পড়বে। তো এগুলো সব নমুনা, ভাইপো মডেলের নমুনা। আরো বেটার কিছু করা যেতে পারতো যদি এদের দীর্ঘদিন টিকে থাকার ইচ্ছা থাকতো, মানুষের জনগণের পাশে দাঁড়ানোর যদি ইচ্ছা থাকতো, সুচিন্তা থাকতো, তাহলে আরো অনেক কিছু করা যেত। অনেক কিছু করার বাকি আছে যেটা বিজেপি সরকার করবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে। আমরা ক্ষমতায় তো সরকারে এসেছি, এরপর মিউনিসিপ্যালিটি গুলো বাকি আছে, আমাদের জেলা পরিষদ বাকি আছে, গ্রাম পঞ্চায়েত বাকি আছে, সমিতি বাকি আছে। সেই ভোটগুলো যখন হবে, এই অসমাপ্ত কাজগুলো আমাদের করতে হবে। এবং কয়েক কোটি টাকার লোন চাপিয়ে দিয়ে কিন্তু এরা চলে যাচ্ছে। সরকারের তহবিল বলছে ফাঁকা, এদিকে নেতা মন্ত্রীদের উন্নয়ন হয়েছে অনেক। তো এই যে কোটি কোটি টাকার লোন পরবর্তী সরকার বা পরবর্তী যারা প্রশাসনের উপর যারা চাপিয়ে দিয়ে যাচ্ছে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আর তার সাথে সাথে আমরা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, অসমাপ্ত কাজগুলো আমাদের সমাপ্ত করতে হবে। আপনি কিছুক্ষণ আগে বললেন যে পৌরসভায় নমিনেশন জমা করতে দিত না, এটা কি বজবজে হয়েছে? হ্যাঁ, বজবজে তো ইলেকশন হয়নি। বজবজে 2015-তে যে ইলেকশন হয়েছিল সেখানে ভোট লুট হয়েছে, মানুষকে দরজা বন্ধ করে ভোট দিয়েছে, এগুলো তো হয়েইছে। তারপরে যে ইলেকশন হলো সেটাতে একদম তো মানে ওরা নিজেরা ঘোষণা করে দিয়েছে, নিজেদের ঘোষণা করে দিয়েছে, কোনো নমিনেশন করতে দেয়নি। বজবজ মিউনিসিপ্যালিটিতে ইলেকশন হয়নি। পূজালি মিউনিসিপ্যালিটিতে আজকে দীর্ঘদিন কোনো ইলেকশন হয়নি, প্রশাসকও বসেনি। অদ্ভুত ব্যাপার। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের তো প্রশ্নই উঠছে না, নমিনেশনই যেখানে হয়নি, এবং নিজেদের নামে নিজেরাই শুভেচ্ছা পত্রটা নিয়ে নিজেদের পাড়ায় লাগিয়ে দিয়েছে। এরকম একটা অদ্ভুত, আমি এতদিন রাজনীতিতে রয়েছি বা আমার এতটা বয়স হয়ে গেল জীবনের, আমি কোনোদিন দেখিনি। কিন্তু তৃণমূল আমাদের অনেক কিছু দেখিয়েছে, অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। এইবারে কি মনে হচ্ছে, সামনেই তো বেশ কিছু মাস পরেই পুরসভা মিউনিসিপ্যালিটি মানে কাউন্সিলর ভোট, যেটা সেখানে কতটা আশাবাদী বা কি হবে মনে হচ্ছে? না, আমি একদম 100% আশাবাদী। কারণ মানুষ যেভাবে ওদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং আমাদের এই মুহূর্তে আর কোনো প্রতিদ্বন্দ্বী দূরবীন দিয়েও খুঁজলে পাওয়া যাবে না। এবং সরকার যেভাবে কাজ করছে, মানে ক্ষমতায় আসার ধরুন আজকে 1 মাসও এখনো পুরো হয়নি, কমপ্লিট হয়নি, তো যেভাবে সরকার কাজ করছে, যেভাবে ডবল ইঞ্জিন সরকারের কাজ, মানে যতদিন পুরসভা ভোটটা হবে, পুরসভা ভোটটা হতে হতে আরো অনেক ফান্ড আসছে, আরো অনেক কোম্পানিগুলো আসছে, ইনফ্রাস্ট্রাকচার হবে, আমুল আসছে,
ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর প্রচুর টাকা, তার মানে অনেক বেশি কর্মসংস্থান হবে। মানে 6 মাসে আমরা একটা যে পশ্চিমবঙ্গ, একটা ডেভেলপ পশ্চিমবঙ্গকে আমরা দেখতে পাবো, এবং তার বেসিসেই তো ভোটটা হবে। সরকার এসেছে, পরীক্ষা দিয়েছে, তার রেজাল্টটা আবার মানে 6 মাসের, এখন তো সেমিস্টার, তো 6 মাসের পরেই যদি হয় সেই সেমিস্টারের পরীক্ষা রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এবং আমাদের যারা নির্বাচনে দাঁড়াবেন, যারা কাউন্সিলর, নিশ্চয়ই তাদেরও অনেক দায় দায়িত্ব থাকবে, অনেক দায় দায়িত্ব বেড়ে গেল এখন থেকে। বিরোধী থেকে প্রচার করা, চেঁচানো, বিরোধিতা করা, তুলে ধরা ইস্যু, সেটা একরকম রাজনীতি। সরকারে এসে যাওয়ার পর রাজনীতিটা একদম অন্যরকম। এখন অনেকটা দায়বদ্ধতা, অনেকটা নমনীয় হতে হবে, আপনাকে বিনয়ী হতে হবে, মানুষের পাশে অনেকটা গিয়ে দাঁড়াতে হবে, তবেই না আমাদের সফলতা। তো সেগুলো আমাদের যারা এমএলএ এমপি যারা হয়েছে, মানে এমএলএ যারা হয়েছেন, যারা মিনিস্ট্রি গঠন হয়ে গেছে, আজকে হয়তো ডিভিশন গুলোও ভাগ হয়ে যাবে। ইতিমধ্যে বজবজে গতকাল হঠাৎই অগ্নিমিত্রা পল, আমাদের উনি পুরমন্ত্রী, উনি এসেছিলেন, এসে দেখে গেছেন বর্ষা নামার আগেই কিভাবে ড্রেনেজ গুলোকে খোলা যায়, ব্লকেজ গুলোকে সরানো যায়, এগুলো করা যায়। তো মন্ত্রীরা ফিল্ডে নেমে গেছে, কাজ করছে, এবং তার সুফল বাংলার মানুষ পাচ্ছে। যাত্রী ভাড়াটা তুলে দিয়েছে, মহিলাদের যাত্রী ভাড়া কাল থেকে তুলে দিয়েছে। আজ থেকে প্রথম কিস্তির অন্নপূর্ণা ভান্ডারের টাকাটাও ঢুকবে। যারা যারা ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ 3 মাস পর্যন্ত চলবে। মানুষ খুব উৎসাহের সাথে ফর্ম ফিল আপ করছে। আপনি মিউনিসিপালিটি দুপা দূরেই গেলে দেখতে পাবেন প্রচুর মানুষ ফর্ম তুলছেন। হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় আমরাও সহায়তা ক্যাম্প করেছি, বিভিন্ন জায়গায় এরকম সহায়তা ক্যাম্প হচ্ছে, তারা করছে। আর তারপর হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা, অসমাপ্ত কাজগুলো করা হচ্ছে। হ্যাঁ, তো আর দফায় দফায় আমরা ডেপুটেশন দিচ্ছি, এখনো যে টিম করে যে মিউনিসিপালিটি গুলো রয়েছে, যাতে জলের ফোর্সটা বাড়ে। তারপর ডেঙ্গুর কাজটা শুরু হয়েছে আজ থেকে। হ্যাঁ, এইগুলো হচ্ছে সরকারি প্রজেক্ট গুলো। এতদিন যে কাউন্সিলররা বাধা দিতেন, এখন নির্দ্বিধায় সেগুলো করানো যাচ্ছে। ইও ম্যাডামকে দিয়ে, যেখানে যিনি এক্সিকিউটিভ অফিসার আছেন, তাকে দিয়ে কাজগুলো করানো যাচ্ছে। মানুষ হ্যাপি। আমরা একদম 100% আশাবাদী যে 6 মাস পরে, 8 মাস পরে, 3 মাস পরেও যদি আমরা ভোট হয়, আমরা ভোটের জন্য প্রস্তুত। যে 4 তারিখের পর বেশ কিছু জায়গায় দেখা গেছে অশান্তি হয়েছে, বা তৃণমূল বা অন্য দল থেকে বিজেপিতে অনেকে আসার চেষ্টা করেছে, বা নিজেদেরকে স্বঘোষিত করেছে যে তারা বিজেপি। এটা বজবজেও বেশ কিছু জায়গায় আমরা দেখেছি, এবং কিছু ফুটেজও আমাদের কাছে এসেছে যে তারা আগে ছিল তৃণমূল, পরবর্তীকালে বিজেপি হয়ে গিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে। এমনকি সেই ফুটেজ আমাদের কাছে এসেছে, রিভলভার পর্যন্ত দেখিয়ে তাদেরকে ভয় দেখানো হয়েছে। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, একটা জিনিস আমি বলবো, এবং বারবার আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য বারবার যেটা বলছেন, হ্যাঁ 4 তারিখের পরে প্রচুর লোক, যদি এত লোক সত্যি বজবজে যদি বিজেপিকে ভোট দিত, তাহলে 46,000 ভোটে আমাদের বিজেপির প্রার্থী পরাজিত হতেন না, এটা নির্দ্বিধায় বলতে পারি। আর প্রচুর মানুষ নিজেকে স্বঘোষিত করেছেন। কিন্তু দেখুন, আমাদের একটা মানে ন্যাশনাল পার্টি, তো আমাদের না অনেকগুলো প্রোটোকল আছে। হ্যাঁ, জয় শ্রীরামের মিছিলে অনেকেই হাঁটতে পারে, বিজয় মিছিলে অনেকেই হাঁটতে পারে, গেরুয়া উত্তরীয় দিতে পারে, গেরুয়া তিলক কাটতে পারে, তাতে তো আপত্তি নেই। ভগবানের নাম নিক না, কোনো অসুবিধা নেই। জাত ধর্ম মত নির্বিশেষে সবাই ঠাকুরের নাম নিক, জয় শ্রীরামের নাম নিক, সেটা তো ভালো। বাংলাদেশের স্লোগান কেনই বা আমরা বলবো? আমরা আমাদের যেটা সনাতনী, আমরা সেই সনাতনী স্লোগান বলবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে বিজেপিতে অনেকেই মনে করছে এর সাথে ছবি তুলে, ওর সাথে ছবি তুলে, ওখানে পোস্ট করে, ওখানে পোস্ট করে আমি নেতা। এবং এটা নিয়ে আমাদের দলের মধ্যেও কিছুটা ভুল ভ্রান্তি তৈরি হয়েছে, আমি এটা অস্বীকার করব না। কিন্তু বিজেপিতে কতগুলো পরিকাঠামোগত বিষয় আছে। আমাদের কাছে সরল অ্যাপ আছে। তো সরল অ্যাপে আপনি যখনই ফোন নাম্বারটা মারবেন, তখনই আপনি কোন পদে রয়েছেন, কি রয়েছেন, সেটা উঠে যাবে, যেটা ওরা দেখাতে পারবে না কোনোভাবেই। ছবি দেখাতে পারবে বড় নেতার সঙ্গে আমি পাশে দাঁড়িয়ে ছবি তুলছি, কিন্তু আমাদের অ্যাপ সিস্টেমে সমস্ত কে কি ডেজিগনেশনে রয়েছে, বুথ লেভেল থেকে শুরু করে প্রত্যেকের এটা আছে, আমিও আপনাকে দেখাতে পারি, সেটা ওরা দেখাতে পারবে না। 2 নম্বর কথা, বিজেপিতে ঢোকা এত সহজ নয়। যদিও বা কেউ কেউ বিজেপিতে ঢুকে যায়, বিজেপিতে টিকে থাকা কিন্তু ততটাই কঠিন। যদি কেউ অর্থ ইনকামের জন্য বিজেপিতে আসবেন বলে মনে করে থাকেন, স্পষ্ট বার্তা দিচ্ছি, আসবেন না, ফিরে যান, এখানে টিকতে পারবেন না। এটা আর 5টা দলের মতো নয়, আমাদের নিজস্ব একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল আপনি মানতে পারবেন না। সমর্থন করতেই পারেন, বাইরে থেকে আপনি সমর্থন করতেই পারেন, কিন্তু দলের মধ্যে যখন আপনি চলে আসবেন, দলের উচ্চ নেতৃত্বে সিসিটিভি ক্যামেরা সবসময় আপনার দিকে থাকবে। স্বয়ং প্রধানমন্ত্রীও তার মিনিস্ট্রি এবং তার যে এমপি, তার ক্যাবিনেট, সবকিছুকে তিনি নিজে মনিটরিং করেন।
ফলত এখানে কোনো 2 নম্বরই করার কোনো গল্পই নেই। কেউ কেউ মনে করছেন যে আমার 2 নম্বরই কারবারগুলো বন্ধ হয়ে যাবে আমি জামা বদল করে নিলে। বিষয়টা এতটা সোজা নয়। হ্যাঁ, সাময়িক একটা লাফালাফি হয়েছে, ফটো তুলেছে, মিছিলে হেঁটেছে, পিকনিক করেছে, অনেক কিছুই করছে। একটা বড় সুনামি হয়েছে। তো সুনামি হলে যেটা যেটা হয়, পাথর, বালি, কাদা, পলি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়, একটা ওলট পালট অবস্থা হয়ে যায়। সেটা হয়েছে, কিন্তু আস্তে আস্তে থিতিয়ে যাবে এবং আমাদের সবাইকে সেই প্রোটোকল অনুযায়ী ফিরে যেতে হবে। আর আমাদের প্রত্যেকের এক রোল তো থাকে না। আমি যখন আমার রাজনৈতিক জীবনের কথা বলছিলাম তখন আপনারা শুনেছেন, কখনো আগে বসেছি, কখনো মঞ্চে বসেছি, কখনো নিচে বসেছি, এরকম হয়। আমাদের এটা হয় রোটেশন। ইউ নেভার নো কি কালকে কি হতে পারে। যিনি আজকে মন্ত্রী, কালকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে, অন্য কোনো সাংগঠনিক দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে। যিনি সাংগঠনিক কলিতা মাঝি পরিচারিকা, কে জানতো তিনি আজকে মন্ত্রী হবেন? কেউ জানতো না। এটাই বিজেপি পার্টি। তো এটার সাথে মেনে নিতে পারে না সবাই, আসে হুড়হুড় করে, কিন্তু টিকতে পারে না। বিগত দিনেও দেখেছেন, 21-এও প্রচুর লোক এসেছে হুড়হুড় করে, কিন্তু টিকতে পারেনি। বজবজবাসীর উদ্দেশ্যে একটাই কথা বলবো যে অনেক লড়াই, অনেক যুদ্ধ করার পর একটা আমরা স্বাধীনতার স্বাদ পেয়েছি। আপনারাও পাচ্ছেন। এখন বুক ফুলিয়ে নির্ভয়ে আপনারা হাঁটতে পারছেন। মনের কথা খুলে বলুন। যেখানে যা সমস্যা থাকবে প্রশাসনিক দিক থেকে প্রশাসনকে বলা হয়েছে রং, জাতি, ধর্ম সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তারা মানুষের বিচার করবে, মানুষের পাশে থাকবে। আমাদের মতো মানুষরা আছে সদা সর্বদা আপনাদের পাশে। ফলত আপনারা সরকারের কাজ দেখুন এবং আগামী দিনে এই ভুলটা আর করবেন না। এই যে 46,000, আশা করি 46,000 প্লাস হবে সমস্ত বজবজ মিউনিসিপ্যালিটি জুড়ে, বা বজবজ বিধানসভা পুরোটাই বলবো, কারণ সরকারি সুযোগ সুবিধাগুলো আপনাদেরও পেতে হবে। এখানে কোনো বিরোধী থাকলে বা বিরোধীকে ভোট দিলে সেই সুযোগ সুবিধাগুলো তো তারা সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারবে না, সেগুলো তো পারবে না। ফলত আপনারা সরকারের কাজ দেখুন। আর যেরকম ভাবে ডবল ইঞ্জিনের সরকার অন্যান্য সমস্ত রাজ্যে মানুষ সেই ফলটা ভোগ করছে, সেই সুফলটা বজবজবাসী হিসাবে আসুন আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই সরকারের সেই সুফলটা আমরা ভোগ করে নিই। আর বিগত দিনে আপনারা যে পঞ্চায়েতে ভোট দিতে পারেননি, মিউনিসিপ্যালিটিতে ভোট দিতে পারেননি, আপনার ভোটাধিকারটাকে খর্ব করা হয়েছে। আপনি হয়তো টিএমসি কে ভোট দিতেন, আপনি হয়তো সিপিএম কে ভোট দিতেন, আপনি হয়তো বিজেপি কে দিতেন বা কংগ্রেসকে, আপনি দিতে পারেননি। আসুন সবাই মিলে আবার আমরা গণতন্ত্রের উৎসবে মেতে উঠি এবং আমরা নিজেরা ঠিক করব আমাদের পরিচালন বোর্ডে কে বসবে, কে আমাদের পরিচালনা করবে এবং আমরা সরকারি সুফলটা আমরা কতটা নিজেদের করায়ত্ত করতে পারবো।